স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের ইতিহাসের বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্ম খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, এছাড়াও যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, বা যারা তোমরা সামনে যেটা পরীক্ষা রয়েছে মিসলেনিয়াস বলতে পারো বা পঞ্চায়েতের পরীক্ষা বলতে পারো, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের যে কোর্সটা চলছে সেটা আপার প্রাইমারি। এখানে আমরা ইতিহাস, সোশ্যাল স্টাডিজের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ইতিহাস। আর এই বৌদ্ধ ধর্ম থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন পরীক্ষা আসে। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব এবং তার সঙ্গে বিভিন্ন যে এমসিকিউ গুলো পরীক্ষা আসতে পারে সেগুলোও কিন্তু আমরা সলভ করব। প্রত্যেকটা জিনিস কিন্তু ইনফরমেটিভ রয়েছে, প্রত্যেকে কিন্তু ভালো করে ক্লাসটা করো। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? চলো দেখো, প্রত্যেকটা পয়েন্ট আমি ভালো করে তোমাদের বলে দেবো। বলছে গৌতম বুদ্ধের পবিত্র জীবনী বা অলৌকিক জীবনা বৃত্তান্ত, যেটাকে আমরা কি বলি, এই জায়গাটা ভালো করে মনে রাখবো যে গৌতম বুদ্ধের পবিত্র জীবনী বা অলৌকিক জীবন বৃত্তান্ত, সেটাকে আমরা কি বলি, হেগিওগ্রাফি বলি। এটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জানতে পারো, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষার জন্য আসবে না বা পরীক্ষা আসেও নি। অনেক সময় ইংরেজিতে এটা পরীক্ষা আসতে পারে, যে যেগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, সেক্ষেত্রে এটা আসতে পারে, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে এই প্রশ্নটা আসবে না যে হেগিওগ্রাফি বলতে কি বোঝো। সংক্ষেপে সুপ্ত ও বিনয় পিটকে পিটকে এটা উল্লেখ রয়েছে। তাহলে আমরা জানি যে বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেটা কি বলা হয়, ত্রিপিটক। এই ত্রিপিটকের তিনটি পাঠ রয়েছে। সে তিনটি পাঠের মধ্যে এই সুপ্ত পিটক এবং বিনয় পিটক, এই দুটো পিটকের মধ্যে কিন্তু গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে উল্লেখ রয়েছে। পরবর্তীতে অশ্বঘোষের বুদ্ধ চরিত্র খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা এখানে পেয়ে গেলাম পরীক্ষার জন্য, যে বুদ্ধ চরিত্র কে রচনা করেছেন। খুব ভালো প্রশ্ন, এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। একটা প্রশ্ন পেয়ে গেলাম যে বুদ্ধ চরিত্র কে লিখেছেন, অশ্বঘোষ, মনে থাকবে। তাহলে অশ্বঘোষ কি লিখেছেন, বুদ্ধ চরিত্র। এবং পূর্ব আলোচিত মহাবস্তু বা নিদান কথা গ্রন্থে তার জীবন সম্পর্কে আরো বিস্তারিত ধারণা আমরা জানতে পারি। তাহলে এখান থেকে আমরা দুটো কথা মনে রাখবো, যে গৌতম বুদ্ধের জীবনী বা গৌতম বুদ্ধের জীবনের যে বাণী বলতে পারি, বা গৌতম বুদ্ধের জীবনের যে ঘটনা, সেগুলো আমরা কোথা থেকে জানতে পারি? আমরা বেসিক্যালি জানতে পারি বুদ্ধ চরিত্র থেকে জানতে পারি, এছাড়াও নিদান কথা থেকে জানতে পারি, এছাড়াও মহাবস্তু থেকে জানতে পারি। জাস্ট এটুকুই আমরা মনে রাখবো। এবার পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা খুব আছে, সেটা হচ্ছে কি, গৌতম বুদ্ধের আসল নাম কি? এই যে গৌতম বুদ্ধ, তার আসল নাম কি ছিল? তার আসল নাম ছিল সিদ্ধার্থ। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম পরীক্ষায়, যে গৌতম বুদ্ধের অরিজিনাল নেম কি ছিল? গৌতম বুদ্ধের অরিজিনাল নেম ছিল সিদ্ধার্থ, ঠিক আছে? এছাড়াও কি বলা হয়, শাকমুন্নি শাক্য বংশের ঋষি এবং তথাগত যিনি সত্যের সন্ধান পেয়েছেন। তাহলে আর একটা নাম বলতে পারি, গৌতম বুদ্ধকে কি বলা হয়, গৌতম বুদ্ধকে বলা হতো শাকমুন্নিও বলা হতো। তাহলে গৌতম বুদ্ধের আসল নাম কি? গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ। এছাড়াও গৌতম বুদ্ধকে কি বলা হতো, গৌতম বুদ্ধকে শাকমুন্নিও বলা হতো। এবার যেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কতবার আসে প্রশ্নগুলো বলা যায় না, ঠিক আছে? অনেকবার এসছে পরীক্ষায় যে গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছেন। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে 563 খ্রিস্টপূর্বাব্দে। কবে? 563 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখীর পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন বৈশাখীর পূর্ণিমা তিথিতে 563 খ্রিস্টপূর্বাব্দে। আর একটা প্রশ্ন পরীক্ষা খুব আসে, যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছেন, লোকেশন, বার্থ প্লেস। তাহলে কি বললাম, যে গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছে, যে সালটা আমি তোমাদেরকে বললাম 563, এটাও যেমন খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পেলাম, যে গৌতম বুদ্ধর বার্থ প্লেস কোথায়, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছে। আমরা দেখলাম গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে নেপালের কপিলাবস্তুর নিকটবর্তী লুম্বিনী। তাহলে অনেক সময় পরীক্ষা আসে যে নেপালের কপিলাবস্তুর নিকটবর্তী লুম্বিনীতে জন্মগ্রহণ করেছে। অপশনে শুধুমাত্র লুম্বিনীও পেতে পারো বা কপিলাবস্তু পেতে পারো, মনে থাকবে। বার্থ প্লেস কোথায়? নেপালে। তাহলে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে কোথায়? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু নিকটবর্তী লুম্বিনীর কারণে, কারণে মানে বাগানে। মৌর্য সম্রাট অশোকের বিখ্যাত রুম্মিন দেই শিলালিপি
থেকে নিশ্চিতভাবে জানা যায় যে তিনি শাকমুন্নি বুদ্ধ নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমরা কি থেকে জানতে পারি যে যে তোমার যে গৌতম বুদ্ধ যে মানে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছে, সেটা আমরা কি থেকে জানতে পারি, কোথা থেকে জানতে পারি যে গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছে? সেটা হবে মৌর্য সম্রাট অশোকের, অশোক কোন যুগের সম্রাট ছিল? মৌর্য যুগের। তাহলে মৌর্য যুগের সম্রাট অশোকের বিখ্যাত শিলালিপি রুম্মিন দেই, এই রুম্মিন দেই শিলালিপি থেকে আমরা কিন্তু জানতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরে দেখো, বলছে পিতৃ পরিচয়। এই বুদ্ধদেবের পিতার নাম কি ছিল? বুদ্ধদেবের পিতার নাম ছিল রাজা শুদ্ধোধন। তিনি ছিলেন শাক্য বংশের রাজা বা শাক্য বংশের রাজা, যিনি কপিলাবস্তু থেকে শাসন করতেন। আর মাতৃ পরিচয় কি ছিল? মাতৃ পরিচয় ছিল গৌতম বুদ্ধের মাতার নাম ছিল রানী মহামায়া। তাহলে গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল রানী মহামায়া। তিনি প্রাচীন কলীয় বংশের রাজকন্যা ছিলেন। এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা খুবই আসে প্রশ্নটা, যে গৌতম বুদ্ধের মা কোন বংশের রানী ছিলেন? গৌতম বুদ্ধের মা তিনি কলীয় বংশের রাজকন্যা ছিলেন। সিদ্ধার্থের জন্মের ঠিক 7 দিন পর তিনি মারা যান। যখন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করলো তখন ঠিক 7 দিন পরে তার মা মহামায়া মারা যায়। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তারপরে গৌতম বুদ্ধের বাবা কি করলো? আর একটা বিয়ে করলো, যার নাম ছিল কি? গৌতমী। তার নাম ছিল কি? গৌতমী। আর এই গৌতমী গৌতম বুদ্ধকে কি করেছিল? যে তাকে লালন পালন করেছিল। সেই জন্য এই সিদ্ধার্থের নাম হয়ে গেল কি? গৌতম। বোঝা গেল? তখন তার নাম হয়ে গেল গৌতম। তখন কিন্তু গৌতম বুদ্ধ নাম হয়নি। বুদ্ধ কখন থেকে নাম হলো সেটা আমরা পরে জানবো। তাহলে দেখলাম গৌতম বুদ্ধ যখন জন্মালো তখন তার নাম ছিল সিদ্ধার্থ। তারপরে যখন তার মা মারা গেল, তার মাসি গৌতমীকে যখন তার বাবা বিয়ে করলো এবং তাকে লালন পালন করলো, তখন তার নাম হয়ে গেল গৌতম। ইজ ইট ক্লিয়ার? চলো এবার দেখো, পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, দেখতে পাচ্ছ 2004 সালের একটা প্রশ্ন। বলছে গৌতম বুদ্ধের জন্ম কবে হয়েছিল? 563, 561, 558, 544। আনসার করো। কিছুক্ষণ আগেই পড়লাম, আনসার করো। একদমই সঠিক, 563। 563 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট কোশ্চিন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল? 2002 সালে এসেছিল, 1992 সালে প্রশ্ন এসেছিল। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছে? বৈশালী, লুম্বিনী, কপিলাবস্তু আর পাটলিপুত্র। তাহলে কি হবে আনসার? একদমই, এখানে কপিলাবস্তু আনসার হতে পারে, লুম্বিনীও হতে পারে, কিন্তু অরিজিনাল যে নাম্বার আনসারটা হবে সেটা হবে কি? লুম্বিনী। কেন? কপিলাবস্তু লুম্বিনী, কপিলাবস্তু হচ্ছে একটা অনেক বড়, তার মধ্যে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল কে? গৌতম বুদ্ধ। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে গৌতম বুদ্ধর মাতা গৌতম বুদ্ধের মা কোন বংশের ছিলেন? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গৌতম বুদ্ধের মা কোন বংশ ছিলেন? শাক্য বংশ, মায়া বংশ, লিচ্ছবি বংশ আর কলীয় বংশ। আনসার করো। কিছুক্ষণ আগেই আমরা কিন্তু পড়লাম, আমরা দেখলাম গৌতম বুদ্ধের যিনি বাবা ছিলেন সে কিন্তু শাক্য বংশে ছিলেন, আর গৌতম বুদ্ধের মা মহামায়া তিনি কিন্তু কলীয় বংশের রাজকন্যা ছিলেন। তাহলে কি হবে আনসার? অপশন ডি। একদম সঠিক বলেছো সবাই, অপশন নাম্বার ডি। চলো পরের প্রশ্ন করে ফেলি আমরা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বুদ্ধের আরেকটি নাম? তাহলে গৌতম বুদ্ধের আরেকটি নাম কোনটি? পার্থ, প্রচ্ছন্ন, সিদ্ধার্থ আর একটা পেয়ে গেলাম কি? গুড়াকেশ। তাহলে কি হবে অ্যান্সার? এটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা 2014 সালের প্রশ্ন। তাহলে গৌতম বুদ্ধের অন্যতম একটি নাম হচ্ছে কি হবে? সিদ্ধার্থ। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন চলে আসি আমরা, করে ফেলবো। বলছে নিম্নলিখিত কোন রাজার শিলালিপি থেকে জানা যায় যে শাকমুন্নি বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল? তাহলে এই যে গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল, এটা আমরা জানতে পারি কি থেকে? এটা আমরা জানতে পারি অশোকের শিলালিপি থেকে। তাহলে কি হবে অ্যান্সার? অপশন নাম্বার এ, অশোক। বোঝা গেল? ক্লিয়ার? পরের প্রশ্ন বলছে অশোকের নিম্নলিখিত কোন শিলালিপি থেকে ওই ঐতিহ্যকে নিশ্চিত করে যে গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল? তাহলে আমরা অশোকের কোন শিলালিপি থেকে জানতে পারি যে গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল? বলো। বসার স্তম্ভলিপি, নিগলি সাগর স্তম্ভলিপি, রামপুরুয়া স্তম্ভলিপি আর রুম্মিন্দে স্তম্ভলিপি। আনসার করে ফেলো। কি পেরেছ তো? একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি পেয়ে গেলাম, তাই তো? চলো পরের প্রশ্ন দেখো।
নিম্নলিখিত কোন রাজবংশের শিলালিপি থেকে লুম্বিনীকে বুদ্ধের জন্মস্থান সম্পর্কে জানতে পারি? আমরা কোন রাজবংশ থেকে আমরা জানতে পারি যে গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছে? কি মৌর্য, শুঙ্গ, সাতবাহন আর কুষাণ? এক্ষুনি পড়লাম যে মৌর্য যুগের সম্রাট অশোক। তাহলে কি হবে অ্যান্সার? অপশন নাম্বার এ, মৌর্য। ইজ ইট ক্লিয়ার? কি পড়া বুঝতে পারছো তো? যতটুকু পড়লাম তার উপরে যতগুলো এমসিকিউ পরীক্ষায় এসেছে সবগুলো কিন্তু আমি এক এক করে সলভ করে দিচ্ছি। আবার একটু পড়ি, আবার এমসিকিউ প্র্যাকটিস হবে। ওকে, দেখো, তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। জাস্ট একটু গল্প, এখান থেকে তেমন কিছু প্রশ্ন পরীক্ষা আসে না, কিন্তু একটু গল্প আমরা পড়ে নিব। যখন গৌতম বুদ্ধকে একজন মানে মহাপুরুষ দেখেছিলেন, তখন তিনি বলেছিলেন যে গৌতম বুদ্ধের মানে কাছে তিনি 32টি লক্ষণ দেখতে পেয়েছিলেন এবং সেই মহাপুরুষ ভবিষ্যৎবাণী করেছিলেন যে গৌতম বুদ্ধ বড় হয়ে সে হয় একজন বিশ্ববিখ্যাত সম্রাট হবেন, হ্যাঁ, বড় সম্রাট হবেন, নতুবা তিনি মহান সন্ন্যাসী হবেন। তখন তার বাবা অনেক ভীতু হয়ে গেল যে আমার ছেলে যদি সম্রাট না হয়ে সন্ন্যাসী হয়ে যায় তখন কি হবে। তো সেই জন্য তার বাবা গৌতম বুদ্ধকে কোন রকম কষ্টের মধ্যে রাখতো না, তাকে ভোগ বিলাসের মধ্যে রাখতো, যাতে সে তার এই ভোগ বিলাস ছেড়ে যাতে কখনো সন্ন্যাসী না হয়। ঠিক আছে, এবার দেখো, এবার কি হলো, মাত্র 16 বছর বয়সে তখন গৌতম বুদ্ধের বাবা অল্প বয়সে তার বিয়ে দিয়ে দিল। সে ভাবলো যে যদি তার বিয়ে দিয়ে দিই তাহলে তার স্ত্রী, তার সন্তানের ওপরে মায়া পড়ে যাবে, সে কখনোই সন্ন্যাসী হবে না। সেই জন্য মাত্র 16 বছর বয়সে সিদ্ধার্থ মানে গৌতম বুদ্ধের সঙ্গে যশোধরা, ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা। এই যশোধরার সাথে তার বিয়ে হয়েছিল এবং তার একটি পুত্র সন্তান হয় যার নাম ছিল রাহুল। তাহলে রাহুল কার সন্তান ছিল? রাহুল ছিল গৌতম বুদ্ধের সন্তান। ঠিক আছে, এবং 29 বছর বয়সে রাজপ্রাসাদের বাইরে গিয়ে তিনি পরপর 4টি দৃশ্য দেখেন। যখন গৌতম বুদ্ধের বয়স 29 বছর হলো তখন তিনি প্রথম রাজপ্রাসাদ থেকে বাইরে আসলেন এবং রাজপ্রাসাদ থেকে বাইরে এসে তিনি 4টে জিনিস দেখেছেন। কি কি? একটি ওল্ড ম্যান, একটা বৃদ্ধ মানুষকে দেখেছিলেন, একটি অসুস্থ মানুষকে দেখেছিলেন, একটি মৃতদেহ দেখেছিলেন, আর একটা হচ্ছে একজন সন্ন্যাসীকে দেখেছিলেন। এই 4জন মানুষকে দেখে তিনি নিজের জীবনের যে উদ্দেশ্য, জীবনের কি লক্ষ্য, জীবনের কি সুখটা কি, তিনি সেটি অনুধাবন করতে পারেন। ঠিক আছে, এবং শেষ পর্যন্ত তিনি 29 বছর বয়সে রাজপ্রাসাদ ত্যাগ করে তার প্রিয় ঘোড়া কণ্ঠক এবং তার সারথি চন্যকে সঙ্গী করে তিনি বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। কত বছর বয়সে? মাত্র 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেছিলেন। বুদ্ধ শাস্ত্রে বা বৌদ্ধ শাস্ত্রে এই গৌতম বুদ্ধের এই গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়, মহাভিনিষ্ক্রমণ বলতে বোঝাচ্ছে গৌতম বুদ্ধ যখন 29 বছর বয়সে বাড়ি বা গৃহ ত্যাগ করলেন সেই ঘটনাটাকে বলা হয় কি? মহাভিনিষ্ক্রমণ। ওকে, ক্লিয়ার? চলো এমসিকিউ প্র্যাকটিস করি। বলছে বুদ্ধের জীবনের কোন ঘটনাটি মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত? তার মৃত্যু, তার জন্ম, তার গৃহত্যাগ, তার বুদ্ধিলাভ। কি হবে অ্যান্সার? একদমই সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি, তার গৃহত্যাগ। যখন তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন সেই ঘটনাটিকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। চলো এবার দেখবো সত্যের সন্ধান ও কঠোর সাধনা। এখানে কি বলছে দেখো, গৃহত্যাগের পর সিদ্ধার্থ মানে গৌতম বুদ্ধ দীর্ঘ 6 বছর ধরে সত্যের সন্ধানে ঘুরে বেড়ান এবং বিভিন্ন গুরুর সান্নিধ্যে আসেন। তিনি যখন গৃহত্যাগ করলেন তারপরে 6 বছর ধরে তিনি কিন্তু এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে বেড়ালেন এবং বিভিন্ন শিক্ষাগুরুর সঙ্গে তিনি পরামর্শ নিলেন। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের যে গৌতম বুদ্ধের প্রথম শিক্ষকের নাম কি ছিল?
পরীক্ষা প্রশ্ন আর আছে যে গৌতম বুদ্ধের প্রথম শিক্ষকের নাম ছিল আলার কালাম। মনে থাকবে, গৌতম বুদ্ধের প্রথম শিক্ষকের নাম ছিল আলার কালাম এবং পরবর্তীতে তার অন্য একজন শিক্ষক হয়েছিলেন যার নাম হচ্ছে উদ্দক রামপুত্র। তাহলে মনে থাকবে, তাহলে পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে আলার কালাম কে ছিলেন? আলার কালাম ছিলেন গৌতম বুদ্ধের একজন প্রথম শিক্ষক। ভারতে মানুষের অবয়বে প্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল গৌতম বুদ্ধের। আমাদের দেখো ভারতবর্ষে আজকাল মূর্তি পূজা হয়, হয়তো মূর্তি পূজা, তা দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, বিভিন্ন ধরনের যে মূর্তি পুজোগুলো হচ্ছে, ভারতে মূর্তি পুজোর যে সূচনা সেটা হয়েছিল প্রথম গৌতম বুদ্ধকে নিয়ে, বা প্রথম যেটা মূর্তি পুজো করা হয়েছিল সেটা হচ্ছে গৌতম বুদ্ধকে নিয়ে। খ্রিস্টীয় প্রথম শতকে কুষাণ যুগ, এই সময়ে বৌদ্ধ ধর্ম চূড়ান্তভাবে মহাযান এবং হীনযান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। যখন একটা প্রশ্ন পরীক্ষা আসে যে কোন যুগে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়েছিল, এটা আনসার হবে কি? কুষাণ যুগে। তাহলে কনিষ্কের সময়ে কুষাণ যুগে এই বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে গেল, একটাকে বলা হয় মহাযান আর একটাকে বলা হয় হীনযান। এই দুই সম্প্রদায় বিভক্ত হয়ে পড়ে। মহাযান পন্থার অনুসারীরা এই সময় থেকে তাকে দেবতার আসনে বসিয়েছিল। তাহলে যারা মহাযান সম্প্রদায়ের মানুষ ছিল তারা কিন্তু গৌতম বুদ্ধকে দেবতা বলে মনে করত এবং তার মূর্তি পূজা করত। আর যারা হীনযান তারা কিন্তু মূর্তি পূজা করতো না। গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বা দ্য লাইট অফ এশিয়া বলা হয়। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আছে যে লাইট অফ এশিয়া কাকে বলা হয় বা এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। তাহলে গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয়। 1879 সালে স্যার এডউইন আর্নল্ড, নামটা মনে রাখবে কিন্তু পরীক্ষা আসে প্রশ্নটা, যে 1879 সালে স্যার এডউইন আর্নল্ড গৌতম বুদ্ধের জীবন ও দর্শন, তার করুণার বাণীর ওপর ভিত্তি করে একটি বিখ্যাত মহাকাব্যিক কবিতা রচনা করেছিলেন যার নাম হচ্ছে দ্য লাইট অফ এশিয়া। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে দ্য লাইট অফ এশিয়া কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। দ্য লাইট অফ এশিয়া বইটি কে লিখেছেন? তখন আনসার হবে স্যার এডউইন আর্নল্ড। ঠিক আছে, বা দ্য লাইট অফ এশিয়া না থেকে অপশন এটাও থাকতে পারে দ্য গ্রেট রেনুসিয়েশন, এটাও কিন্তু কে লিখেছেন? স্যার এডউইন আর্নল্ড। তার এই বিখ্যাত গ্রন্থ ললিত বিস্তর সূত্র ওপর ভিত্তি করে রচিত হয়েছে। এটাও প্রশ্নটা আছে যে এই স্যার এডউইন আর্নল্ডের যে বই দ্য লাইট অফ এশিয়া কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে? সেটা আনসার হবে ললিত বিস্তর সূত্র। কি বলা হলো? ললিত বিস্তর সূত্রকে কেন্দ্র করে এই বইটি রচিত হয় এবং এই বইটি কিন্তু সারা বিশ্ব জুড়ে অনেক বেশি পপুলার হয়ে যায়। গৌতম বুদ্ধের প্রথম দণ্ডায়মান বা দাঁড়ানো মূর্তি মূলত কুষাণ যুগে নির্মিত হয়েছিল। আমরা দেখব গৌতম বুদ্ধের বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, বসা মূর্তি, দাঁড়ানো মূর্তি, অনেক ধরনের মূর্তি রয়েছে। তার মধ্যে গৌতম বুদ্ধের যে দাঁড়ানো মূর্তি সেটা তৈরি হয়েছিল কোন যুগে? সেটা হচ্ছে কুষাণ যুগে তৈরি হয়েছিল। চলো পরের প্রশ্ন আনসার করো। আলার কালাম কে ছিলেন? কিছুক্ষণ আগেই পড়ালাম। আলার কালাম কে ছিলেন? বুদ্ধের একজন শিষ্য, একজন বিশিষ্ট গৌত ভিক্ষুক, বুদ্ধের সময়কার একজন রাজা, বুদ্ধের একজন শিক্ষক। তাহলে কি হবে? আলার কালাম ছিলেন কি? বুদ্ধদেবের একজন শিক্ষক। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বপ্রথম মানব মূর্তি হিসাবে কাদের পূজা করা হতো? তাহলে ভারতের সর্বপ্রথম মানব মূর্তি হিসাবে কাকে পূজা করা হতো? ব্রহ্মা, বিষ্ণু, বুদ্ধ, শিব। তাহলে কি হবে অ্যান্সার? বুদ্ধ। অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধকে দেবতার মর্যাদায় উন্নীত করা হয়েছিল কোন শাসকের সময়ে? অশোক, কনিষ্ক, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য আর হর্ষবর্ধন। আনসার করো। দেখো তাহলে এখানে কি পেলাম? তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, কনিষ্ক। তাহলে কনিষ্কর সময় কিন্তু গৌতম বুদ্ধকে দেবতার মর্যাদা দেওয়া হয়েছিল। আমরা এর আগে পড়লাম যে কোন মানে যুগে বা কোন শাসক গৌতম বুদ্ধকে দেবতার মর্যাদা দিয়েছিল, সেটা হবে কনিষ্ক। ঠিক আছে, অপশন বি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে এশিয়ার জ্যোতি বা লাইট অফ এশিয়া নামে পরিচিত? লাইট অফ এশিয়া কাকে বলা হয়? যীশু খ্রিস্ট, ভগবান বুদ্ধ, হজরত মোহাম্মদ আর জরাথুস্ত্র। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে লাইট অফ এশিয়া কাকে বলা হয়? লাইট অফ এশিয়া বলা হয় ভগবান বুদ্ধকে। অপশন বি। পরের প্রশ্ন, স্যার এডউইন আর্নল্ডের রচিত দ্য লাইট অফ এশিয়া গ্রন্থটি কোন গ্রন্থের ওপর ভিত্তি করে রচিত? কি হবে? দিব্যবদান, ললিত বিস্তর, সুপ্ত পিটক আর অভিধম্ম পিটক। তাহলে কি হবে অ্যান্সার? এটা 2014 সালের প্রশ্ন। আনসার অপশন নাম্বার বি।
পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের দণ্ডায়মান মূর্তি প্রথম কোন যুগে নির্মিত হয়েছিল? গুপ্ত যুগে, কুষাণ যুগে, মৌর্য যুগে আর গুপ্ততর যুগে? আনসার করো। তাহলে গৌতম বুদ্ধের দণ্ডায়মান মূর্তি কোন যুগে নির্মিত হয়েছিল? দেখো, এগুলো কিন্তু সবই তোমাদেরকে পড়ালাম। এখানে তোমরা দেখতে পাবে যে গৌতম বুদ্ধের দণ্ডায়মান মূর্তি প্রথম তৈরি হয়েছিল কুষাণ যুগে। আনসারটা পেয়ে গেলাম নাকি, যে কুষাণ যুগে হবে আমাদের এখানে সঠিক আনসার। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো, এবার আমরা পরের প্রশ্ন দেখব। এবার আমরা দেখব গৌতম বুদ্ধের মানে কি বলছে বুদ্ধি লাভ। গৌতম বুদ্ধ কখন বুদ্ধি লাভ করলো, কোথায় করলো, এই বিষয়গুলো আমরা জানবো। বলছে বুদ্ধত্ব লাভ অবশেষে 35 বছর বয়সে নিরঞ্জনা নদীর তীরে সেই পিপল গাছের নিচে তিনি পরম জ্ঞান বা নির্মাণ লাভ করেছিল। তাহলে মনে রাখবো, নির্মাণ কত বছর বয়সে লাভ করেছিল? 35 বছর। কোথায়? সেটা হচ্ছে নিরঞ্জনা নদীর তীরে একটা পিপল গাছের নিচে। তখন থেকে তিনার নাম হয়ে গেল কি? বুদ্ধা, দ্য লাইটেন্ড ওয়ান বলা হয়। বুদ্ধ কথার অর্থ হচ্ছে দ্য লাইটেন্ড ওয়ান। এবং সেই গাছটি বোধিবৃক্ষ নামে কিন্তু পরিচিত হয়। অর্থাৎ যে গাছের তলায় বসে গৌতম বুদ্ধ মানে বুদ্ধি লাভ করেছিল সেই গাছটিকে বলা হয় বোধিবৃক্ষ। এখানে বিহারের বুদ্ধ গয়াতে মহাবোধি মন্দিরটি রয়েছে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মহাবোধি মন্দির কোথায় রয়েছে? মহাবোধি মন্দির রয়েছে বিহারের বুদ্ধ গয়াতে। বিহারের বুদ্ধ গয়াতে। বৌদ্ধ ধর্মে নির্বাণ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে নিভে যাওয়া। তাই নির্বাণ কথার অর্থ কি? নির্বাণ কথার অর্থ হচ্ছে নিভে যাওয়া বা ফু দিয়ে নিভিয়ে দেওয়া বা ব্লোয়িং আউট করে দেওয়া। বুদ্ধের দর্শন অনুযায়ী মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হলো তার লোভ, দেশ, হিংসা, মোহ, জাগতিক বাসনা বা তৃষ্ণা। যখন একজন মানুষ সাধনার মাধ্যমে মনের এই সমস্ত নেতিবাচক কামনা বাসনাগুলোকে সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলতে পারে, তখনই তিনি জীবিত অবস্থায় নির্মাণ জ্ঞান লাভ করবেন। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট। অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। এবার আমরা পরের প্রশ্ন দেখব। এবার এই যে বোধিবৃক্ষ আমরা পড়লাম, এই বোধিবৃক্ষের কিছু ইতিহাস রয়েছে। বলছে দেখো, প্রথমবার সম্রাট অশোকের স্ত্রী রানী তিস্য রক্ষিতা কি করেছিল? মান্দু কাটা দিয়ে এই গাছটিকে মেরে ফেলার চেষ্টা করে, এই বোধিবৃক্ষটিকে। তারপর দ্বিতীয়বার খ্রিস্টপূর্ব 2য় শতকে শুঙ্গ রাজবংশের রাজা পুষ্যমুত্র শুঙ্গ এই গাছটি কেটে ফেলার নির্দেশ দিয়েছিল। তৃতীয়বার খ্রিস্টীয় 600 অব্দে বাংলার রাজা শশাঙ্ক বোধিবৃক্ষটি কেটে দিয়েছিল। কে? শশাঙ্ক কেটে দিয়েছিল। কবে? 600 খ্রিস্টপূর্বাব্দে। বর্তমানে যে বোধিবৃক্ষটি রয়েছে, বর্তমানেও কিন্তু বোধিবৃক্ষটি রয়েছে, সেটা 5ম প্রজন্ম, মানে 5টি প্রজন্মের পরই কিন্তু এই বোধিবৃক্ষটি এখনো বেঁচে রয়েছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। দেখো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন এখানে কি বলছে যে বোধগয়ার মহাবোধি মন্দির সেই স্থানে নির্মিত হয়েছে যেখানে। বলছে বোধগয়ার মহাবোধি মন্দিরটি কোথায় অবস্থিত? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল সেখানে, গৌতম বুদ্ধ বোধিলাভ বা জ্ঞান প্রাপ্তি করেছিল সেখানে, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম দেশনা দিয়েছিল সেখানে, গৌতম বুদ্ধ মহাপরিনির্মাণ লাভ করেছিল সেখানে। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে গৌতম বুদ্ধ যেখানে জ্ঞান বা বোধি লাভ করেছিল সেখানে কিন্তু রয়েছে বোধগয়ার বোধি মন্দির। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বৌদ্ধ তীর্থ স্থানটি নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত? বোধগয়া, কুশীনগর, লুম্বিনী আর ঋষিপত্তন। কি হবে অ্যান্সার? তাহলে আমরা এটা সঠিক আনসার কি পাবো? অপশন নাম্বার এ, বোধগয়াতে। তাহলে নিম্নলিখিত বৌদ্ধ তীর্থ স্থানটি নিরঞ্জন নদীর তীরে অবস্থিত, সেটা আনসার হবে বোধগয়া। ওকে, পরের প্রশ্ন বলছে বোধগয়ার বোধিবৃক্ষ তার বংশের কততম প্রজন্মের বৃক্ষ? এখন বর্তমানে কত প্রজন্মের একটি বৃক্ষ? তৃতীয়, দশম, পঞ্চম আর ষষ্ঠ। আনসার কি হবে? পঞ্চম। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মে নির্বাণের ধারণাকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে? কামনা বাসনার শিকার নির্বাপন, আত্মার সম্পূর্ণ বিনাশ, পরম সুখ ও শান্তির অবস্থা, সকল বোধগম্যতার অতীত একটি মানসিক অবস্থা। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ,
অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। কামনা বাসনা শিখার নির্বাপন, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ধর্মচক্র প্রবর্তন এবং মহাপরিনির্বাণ। এই দুটো জিনিস আমরা একটু আলোচনা করব। বলছে প্রথম উপদেশ, বুদ্ধত্ব লাভের পর বুদ্ধ সারনাথের মৃগ দাবি, খুব ইম্পর্টেন্ট মনে রাখবো, মানে ডিয়ার পার্কে, ঠিক আছে, মানে যখন গৌতম বুদ্ধ 35 বছর বয়সে তিনি কিন্তু জ্ঞান লাভ করলেন, জ্ঞান লাভ করার পরে সারনাথে মৃগদাবে গিয়ে তার সেই পুরনো 5 সঙ্গীকে প্রথম মুক্তির বাণী শোনান। তাহলে প্রথম বাণী কোথায় দিয়েছিল, সেটা হবে সারনাথের একটি ডিয়ার পার্কে। এই ঐতিহাসিক ঘটনাটিকে কি বলা হয়, ধর্মচক্র প্রবর্তন। কি বলা হয়, ধর্মচক্র প্রবর্তন। তাই ধর্মচক্র প্রবর্তনকে কি বলা হয়, যখন গৌতম বুদ্ধ প্রথম তার ধর্মবাণী মানে কি করেছিল, প্রকাশ করেছিল। গৌতম বুদ্ধ তার জীবনে সর্বাধিক সংখ্যক উপদেশ বা বর্ষাবাস কৌশল মহাজনপদের রাজধানী শ্রাবস্তিতে কাটিয়েছিলেন। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গৌতম বুদ্ধ সব থেকে বেশি তার উপদেশ কোথায় দিয়েছিলেন। গৌতম বুদ্ধ তার সব থেকে বেশি উপদেশ সেটা দিয়েছিলেন কোথায়, শ্রাবস্তিতে। আর শ্রাবস্তি হলো কৌশল মহাজনের একটি রাজধানী। ওকে, ক্লিয়ার। চলো দেখো, বলছে সারনাথে দেওয়া বুদ্ধের প্রথম উপদেশের বা ধর্মচক্র পরিবর্তন নামে পরিচিত। তাহলে সারনাথে যে গৌতম বুদ্ধ প্রথম যে ধর্মবাণী প্রচার করলেন সেটি কিন্তু ধর্মচক্র নামে পরিচিত। গান্ধার শিল্পরীতিতে যে বুদ্ধ মূর্তি খোদাই করা হয়েছে তাতে বুদ্ধদেবের হাত দুটি ধর্মচক্র মুদ্রার দেখানো হয়েছে। তাহলে কি বললাম, এখানে কি করছে, যে মুদ্রাতে যে বুদ্ধদেবের ছবি রয়েছে সেই ছবিতে গৌতম বুদ্ধের যে হাত দুটি সেটা ধর্মচক্র মুদ্রার নিচে দেখানো হয়েছে। গৌতম বুদ্ধ তার জীবনের শেষ বর্ষাবাস বা রেনি সিজন কোথায় কাটিয়েছেন, আনসার হবে কোথায়, বৈশালী। তাহলে কি বললাম, বৈশালীর বেলুব গ্রামে কাটিয়েছেন। গৌতম বুদ্ধ তার নিজের জীবনের শেষ সময়টা কাটিয়েছেন কোথায়, সেটা হবে বৈশালীতে। এবার চলে আসি সংঘ প্রতিষ্ঠা। সংঘ বলতে কি বোঝায়, ভিক্ষুকদের নিয়ে সংঘ তৈরি করা হতো। অর্থাৎ গৌতম বুদ্ধের যারা অনুগামী ছিল তাদেরকে বলতো ভিক্ষু বলা হতো, আর সে ভিক্ষুদের যে কে নিয়ে একটি তৈরি হতো সংঘ। গৌতম বুদ্ধ জীবিত থাকাকালীন দেবদত্ত বৌদ্ধ সংঘের নিয়ন্ত্রণ ও নেতৃত্ব নিজের হাতে নেওয়ার দাবি জানায়। যখন গৌতম বুদ্ধ বেঁচে ছিলেন এই সংঘগুলি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন কে, দেবদত্ত। কিন্তু মৃত্যুর পর গৌতম বুদ্ধ কিন্তু কাউকে এই সংঘগুলির দায়িত্ব দিয়ে যাননি, কাউকে নমিনেট করে যায়নি বা কাউকে দায়িত্ব দিয়ে যায়নি। গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য ছিল আনন্দ এবং বুদ্ধের পালিকা মাতা ছিল মহাপ্রজাপতি গৌতমী। তাহলে গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য নাম কি ছিল, আনন্দ, এবং তার মায়ের নাম ছিল প্রজাপতি গৌতমী। এবার এখান থেকে দেখো কি বলছে, মাতা মহা প্রজাপতি গৌতমীর আন্তরিক অনুরোধ ও প্রচেষ্টায় বুদ্ধ নারীদের বৌদ্ধ সঙ্গে প্রবেশের অনুমতি দেয়। তাহলে প্রথম অবস্থায় গৌতম বুদ্ধ নারীদের যে প্রবেশ করার পারমিশন করার অনুমতির যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু তিনি অ্যালাউ করেছিলেন। এই ঐতিহাসিক ঘটনাটিকে কি বলা হয়, বৈশালীর মহাবন কুটাগার বা শাসালয়, এটা কিন্তু বলা হয়। ঠিক আছে, সেখানে বুদ্ধের সৎমা মহাপ্রজাপতি গৌতমী প্রথম নারী হিসাবে বৌদ্ধ সংঘের দীক্ষা নেন। তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন একটা পেলাম, যে কোন নারী প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, সেটা আনসার হবে কি, বৌদ্ধ সংঘে তিনি দীক্ষা নিয়েছিলেন, বৌদ্ধ সংঘ। তারপর চলে আসে মহাপরিনির্মাণ। মহাপরিনির্মাণ বলতে বোঝাচ্ছে 80 বছর বয়সে মল্ল মহাজনের রাজধানী কুশীনগরে তিনি মারা যান। বৌদ্ধ ধর্মে এই ঘটনাটিকে কি বলা হয়, মহাপরিনির্মাণ বলা হয়। মহাপরিনির্মাণ মন্দির বা মহাপরিনির্মাণ মন্দিরটি কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশের কুশীনগরে অবস্থিত। এগুলো কিন্তু ভালো করে একটু দেখে যাবে। বলছে গৌতম বুদ্ধ তার জীবনের শেষ সময়ে কুশীনগরের যখন মৃত্যুশয্যায় মহাপরিনির্মাণের প্রাক্কালে ছিলেন তখন সুভদ্র নামে এক পরিব্রাজক বা সন্ন্যাসী তার কাছে দীক্ষা নিতে আসে। কি নাম, সুভদ্র। নেক্সট দেখো, গৌতম বুদ্ধ কোন রাজ্যে মহাপরিনির্মাণ লাভ করেছিল, অঙ্গিকি, মগধ, মল্ল আর বৎস। কি হবে অ্যান্সার, প্রত্যেক আনসার করো। তাহলে এখানে কি বলছে, গৌতম বুদ্ধ কোন রাজ্যে মহাপরিনির্মাণ লাভ করেছিল, গৌতম বুদ্ধ মল্ল রাজ্যের কুশীনগরে তিনি কিন্তু মহাপরিনির্মাণ লাভ করেছিলেন।
গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা মহাপরিনির্বাণ লাভ করেছিলেন? কুশীনগর, শ্রাবস্তী, লুম্বিনী আর সারনাথ। আনসার হবে কি কুশীনগরে। কুশীনগরে কি হচ্ছিল যে গৌতম বুদ্ধের যে সন্তান বা মহাপরিনির্বাণ তিনি লাভ করতে চেয়েছিলেন। অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। মহাত্মা বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? তাহলে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম কোথায় তিনি প্রচার করেছিলেন? লুম্বিনী, সারনাথ, পাটলিপুত্র আর বৈশালী। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, সারনাথ থেকে। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ গ্রন্থে ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? ধর্মচক্র বলতে তার বুদ্ধের দর্শন, সারনাথে প্রদত্ত প্রথম উপদেশ, তার ধর্মীয় নীতি, বুদ্ধের আচার অনুষ্ঠান। তাহলে ধর্মচক্র বলতে বোঝাচ্ছে সারনাথের প্রথম উপদেশ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। গৌতম বুদ্ধ সর্বাধিক উপদেশ কোথায় প্রদান করেছিলেন? বৈশালী, শ্রাবস্তী, কৌশম্বী আর রাজগৃহ। আনসার করো। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। দেখো তারপর দেখো পরের প্রশ্ন বলছে জীবনের শেষ পর্যায়ে মানে জীবনের শেষ বর্ষাবাস গৌতম বুদ্ধ কোথায় কাটিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট। জীবনের শেষ বর্ষাবাস গৌতম বুদ্ধ কোথায় কাটিয়েছিলেন? শ্রাবস্তী, বৈশালী, কুশীনগর আর সারনাথ। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার কি হবে আমাদের? অপশন নাম্বার এ, বৈশালীতে। তাহলে গৌতম বুদ্ধ সর্বাধিক উপদেশ বা কোথায় প্রদান করেছিলেন সেটা আনসার হবে কি? আনসার করে ফেলো এটা। গৌতম বুদ্ধ সর্বাধিক উপদেশ কোথায় দিয়েছিল? এখানে একটু কারেকশন করে নাও, আনসারটা বলতে ভুল হয়েছে আমার। যে আনসারটা হবে কি শ্রাবস্তী। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এটা কারেকশন করে নিও যে গৌতম বুদ্ধের যে সর্বাধিক উপদেশ দিয়েছিল কোথায়? শ্রাবস্তীতে। আর শেষ উপদেশ দিয়েছিল কোথায়? সেটা আনসার হবে বৈশালীতে। ভুল হয় না। দেখো জীবনের শেষ বর্ষাবাস গৌতম বুদ্ধ কোথায় কাটিয়েছিলেন? শ্রাবস্তী, বৈশালী, কুশীনগর আর সারনাথ। আনসার কি হবে? অপশন নাম্বার বি, বৈশালীতে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে বুদ্ধের জীবন দশাতে সংঘের নেতা হতে চেয়েছিলেন? মানে চেয়েছিলেন জীবন দশাতে? দেবদত্ত, মহাকাশব, উপালি আর আনন্দ। কি হবে অ্যান্সার? দেবদত্ত চেয়েছিল, কিছুক্ষণ আগেই পড়ালাম। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ তার মৃত্যুর পর বৌদ্ধ সংঘের নেতৃত্বের জন্য নিম্নলিখিতভাবে কাকে মনোনীত করে গিয়েছিলেন? আনন্দ, মহাকাশ্যপ, উপালি আর উপরে কেউ নয়। কেউ নয় হবে সঠিক আনসার। কাউকে তিনি কিন্তু মনোনীত করে যাননি। গৌতম বুদ্ধ কোথায় নারীদের ভিক্ষুণী হিসাবে বৌদ্ধ সংঘ প্রবেশের অনুমতি দিয়েছিলেন? শ্রাবস্তী, বৈশালী, রাজগৃহ আর কুশীনগর। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, বৈশালীতে। একটু ভালো করে থিওরি ক্লাসটাকে দেখবে, পিডিএফটা পড়বে, তারপরে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, দেখবে ইজিলি কিন্তু তোমরা সবগুলোই পারছো। ঠিক আছে, চলো। বলছে মহাত্মা বুদ্ধের মহাপরিনির্মাণ কোথায় সংঘটিত হয়েছিল? লুম্বিনী, বোধগয়া, কুশীনগর আর কপিল বস্তু। আনসার কি হবে? তাহলে গৌতম বুদ্ধ কোথায় মারা গেছিল আমরা জানি প্রত্যেকে, সেটা আনসার হবে কোথায়? কুশীনগরে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। গৌতম বুদ্ধের কাছ থেকে সর্বশেষ জ্ঞানপ্রাপ্ত ব্যক্তির নাম কি ছিল? আনন্দ, সারিপুত্র, তারপর হচ্ছে কি মোগ্গলান আর সুভদ্র। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে গৌতম বুদ্ধের কাছ থেকে সর্বশেষ তার যে শিষ্য ছিল তার নাম ছিল কি? সুভদ্র। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, সারনাথে বুদ্ধের প্রথম ধর্মদেশনা প্রদানে গান্ধারের শিল্পশৈলীর মূর্তিতে কোন মুদ্রা প্রদর্শিত হয়েছে? অভয় মুদ্রা, ধ্যান মুদ্রা, ধর্মচক্র মুদ্রা আর ভূমি স্পর্শ মুদ্রা। তাহলে আনসার কি হবে? ধর্মচক্র মুদ্রা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? তাহলে থিওরি ক্লাসটা যতক্ষণ না ভালো করে পড়বে এমসিকিউ গুলো করতে অসুবিধা হবে। ভালো করে থিওরি ক্লাসটা করলে এমসিকিউ গুলো তোমরা নিজেরাই পারবে। দেখো পরের জিনিসটা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে কিছু প্রতীক রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষা আসে। যেমন জন্ম,
গৌতম বুদ্ধের জন্মের সঙ্গে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে পদ্ম এবং ষাঁড়, যেটাকে বলে লোটাস এবং বুল, ইম্পর্টেন্ট। তারপর যখন গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করলো, সেটাকে আমরা কি বলবো, ঘোড়া, ঠিক আছে। আর যখন গৌতম বুদ্ধ মানে বুদ্ধত্ব লাভ করলো, সেটাকে বলবো আমরা বোধি বৃক্ষ বলবো। তারপর গৌতম বুদ্ধ যখন প্রথম উপদেশ দিয়েছিল বা ফার্স্ট সেরিমন করেছিল, সেটাকে বলবো আমরা ধর্মচক্র। আর যখন গৌতম বুদ্ধ নির্মাণ বা মানে দেহত্যাগ করলেন, সেটাকে আমরা কি বলবো, ফুটপ্রিন্ট বা পদচিহ্ন বলবো। তাহলে এই যে তথ্যগুলো আমি দিলাম, এই তথ্যগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো, তারপরে এবার আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো। আবার এমসিকিউ গুলো কি কি বলছে দেখো। বলছে ভারতীয় শিল্পকলায় হরিণ সহ চক্র বা হুইল উইথ ডিয়ার বুদ্ধের জীবনের কোন ঘটনাকে নির্দিষ্ট করে? দেখো চক্র বলেছে, তার মানে বুঝতে পেরেছো চক্র কিসের সাথে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের প্রথম যে উপদেশ প্রদান, সে গৌতম বুদ্ধের প্রথম উপদেশকে বলছে ধর্মচক্র, বা সেটাকে বলছে হুইল উইথ ডিয়ার। অপশন নাম্বার এ বলছে মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ মানে কি, যখন 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন, যখন বোধি লাভ মানে যখন তিনি জ্ঞান লাভ করলেন, আর প্রথম ধর্মদেশনা বা যখন তিনি প্রথম বাণী প্রচার করলেন। অপশন নাম্বার ডি বলছে মহাপরিনির্মাণ মানে তিনি যখন মৃত্যুবরণ করলেন। তাহলে কি হবে অ্যান্সার? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। দেখো, বলছে কি গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পর সারনাথের মৃগদাবে তার প্রথম 5 সঙ্গীকে তিনি কিন্তু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ দেওয়ার ঘটনাটিকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তনের সূত্র বলা হয়। এই প্রথম উপদেশের মূল বিষয়বস্তু ছিল যে মানুষের জীবনে দুঃখ, তা থেকে মুক্তির উপায় রয়েছে। আমাদের জীবনে যা কিছু হয়, আমাদের জীবনে যা কিছু হয় তার প্রধান উৎস হচ্ছে কি দুঃখ। আর এই দুঃখ থেকে বাঁচার কিন্তু একটি উপায় রয়েছে বা একটি পথ রয়েছে। এই সত্য বা সূত্রের প্রথম বুদ্ধদেব প্রথম 4টি আর্য সত্যের কথা বলেছেন। গৌতম বুদ্ধ মানুষের এই দুঃখ কষ্ট দূর করার 4টি আর্য সত্যের কথা বলেছেন, ঠিক আছে, আর্য সত্যের কথা বলেছেন। এবং এই দুঃখগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তার কিন্তু তিনি পথও বলে দিয়েছেন। সেই পথটিকে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখবো। আর এই অষ্টাঙ্গিক মার্গের যে মূল কথাটি, সেটি ধর্মচক্র প্রবর্তন সূত্রের সাথেই যুক্ত। কিসের সাথে যুক্ত? ধর্মচক্র প্রবর্তনের সাথে যুক্ত। দেখো, বুদ্ধদেবের 4টি আর্য সত্য কি কি শুধু মনে রাখবো। কি দুঃখের সত্যতা, একটা হচ্ছে কি দুঃখ, আমাদের জীবনে যা কিছু হয় সব কিছুর মেন কারণ হচ্ছে কি দুঃখ। তারপর 2 নাম্বার হচ্ছে কি দুঃখের কারণ। এই যে আমাদের জীবনে সবকিছু দুঃখ হচ্ছে, এই দুঃখের কি একটা কারণ আছে না, দুঃখের কারণ। আর দুঃখের কারণ হিসেবে তিনি কি বলেছেন? দুঃখের কারণ হিসেবে বলেছেন তীব্র আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, তৃষ্ণা, এগুলো হচ্ছে দুঃখের কারণ। তারপর 3 নম্বর বলছে দুঃখ নিবৃত্তি বা অবসান। এই যে আমাদের জীবনে যে দুঃখ রয়েছে, সেই দুঃখের কিন্তু একটা পথ রয়েছে, এই দুঃখ দূর করার একটি পথ রয়েছে। আর তারপর কি বলছে? দুঃখ মুক্তির পথ, যেটাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি কি পেলাম? আমাদের জীবনে সব কিছু দুঃখ রয়েছে, দুঃখের কারণ রয়েছে, আর দুঃখ থেকে বাঁচার উপায় রয়েছে, আর উপায়ের পথগুলো রয়েছে, ঠিক আছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি অষ্টাঙ্গিক মার্গ বা 8টি স্তম্ভ। জাস্ট নামগুলো মনে রাখো তাহলে হবে। কি কি? একটা হচ্ছে কি রাইট ভিশন মানে সৎ দৃষ্টি। 2 নম্বর হচ্ছে সৎ চিন্তা। তারপর হচ্ছে কি সৎ বাক্য। তারপর চলে আসো সৎ কর্ম। তারপর সৎ কর্ম। এই সৎকর্মের মধ্যে চলে আসছে পঞ্চশীল বা 5টি নৈতিক আচরণ কিন্তু পাচ্ছি। পঞ্চশীল, সেই পঞ্চশীলটা কি? একটা হচ্ছে অহিংসা, চুরি না করা, পবিত্রতা, আর একটা হচ্ছে সত্যবাদিতা, আর একটাকে বলবো আমরা মাদক বর্জন। এটাকে বলছে পঞ্চশীল, মনে রাখবো। তারপর চলে আসি রাইট লাইভহুড মানে সৎ জীবনযাপন। তারপরে সৎ প্রচেষ্টা। তারপরে পেয়ে যাবো সৎ মানসিকতা বা সৎ স্মৃতি। তারপরে আমরা যেটা পারবো সৎ কনসেন্ট্রেশন মানে সৎ মনোযোগ, ঠিক আছে, বা সৎ ধ্যান। এইগুলোকে বলছে কি 8টা পদ বা যেটাকে আমরা বলবো অষ্টাঙ্গিক মার্গ বলবো। দেখো প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গের ধারণাটি নিম্নলিখিত কোন গ্রন্থের মূল বিষয়বস্তু? এই অষ্টাঙ্গিক মার্গের ধারণাটি মূলত এটা হচ্ছে দীপবংশ, দিব্যবোধান, মহাপরিনির্বাণ আর ধর্মচক্র প্রবর্তনের সূত্র। কি হবে অ্যান্সার? এই অষ্টাঙ্গিক মার্গের বিষয়বস্তুটি মূলত ধর্মচক্র প্রবর্তনের সূত্রের উপর তৈরি করা হয়েছে।
এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বৌদ্ধ মানে কি হচ্ছে কি কনফারেন্স, যে বৌদ্ধ যে কাউন্সিলগুলো তৈরি হয়েছে এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, পড়ে রাখবো। 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল কি কি? প্রথম বৌদ্ধ সম্মেলন, যেটা সময়কাল হচ্ছে 483, স্থান হচ্ছে রাজগৃহ, অজাতশত্রু সময় হয়েছিল, সভাপতি ছিল মহাকাশ্যপ্য। মেনলি পরীক্ষা আসে কোথায় হয়েছিল, শাসক কে ছিল, আর সভাপতি কে ছিল, মনে থাকবে। এইগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর দ্বিতীয়, এরা দ্বিতীয় হয়েছিল কোথায়? বৈশালীতে হয়েছিল। কার সময়ে? কালাশক। সভাপতি কে ছিল? সাব্যকামী, এটা মনে রাখবো। তারপর চলে আসো তৃতীয়, তৃতীয়টা হয়েছিল কোথায়? পাটলিপুত্র সম্রাট অশোকের সময়ে, আর সভাপতি কে ছিলেন? মোগালীপুত্র তিস্সস। তারপর চলে আসি চতুর্থ, এটা স্থান হয়েছিল কোথায়? কাশ্মীর, শাসক ছিল কনিষ্ক, সভাপতি কে ছিল? বসুমিত্র। ঠিক আছে, এইগুলো কিন্তু পরীক্ষা খুব আসে, ভালো করে মনে রাখতে হবে। দেখো প্রশ্ন, কনিষ্কের শাসনকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিল? মানে চতুর্থ কাউন্সিল কে ছিল? পার্শ্ব, নাগার্জুন, শূদ্রক আর বসুমিত্র। দেখে নাও কি হবে আনসার। চতুর্থ ছিল কে? বসুমিত্র। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? বসুমিত্র। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমাদের এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা আরো আলোচনা করব। দেখতে পাচ্ছ কোনো প্রচুর প্রশ্ন রেখা আছে, প্রত্যেকটা জিনিস থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ রয়েছে। তোমরা পিডিএফটা একটু পড়বে, দেখবে ইজিলি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আরো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমি অ্যাড করে দেবো পিডিএফে, তোমরা পড়ো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে, আর নেক্সট ক্লাসে বাকি অংশটা তোমাদের কভার করে দেবো। ওকে, থ্যাংক ইউ। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে, এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।